যেহেতু ফুলকপির সময়, তা পটলও দেখলাম বাজারে ভালোই উঠেছে। কি করে উঠেছে, কিন্তু গন্ধটা এত সুন্দর, দামটা একটু বেশি। অসুবিধে নেই, 40 থেকে 20 এসেছে, এটা তো কিছুই না। আগে 40-50 টাকা বিক্রি হতো, এখন 20 টাকা। তারপরে এই ফুলকপি 20 টাকা জায়গা 5 টাকাও আসবে, তারপরে জোড়া আসবে। যাই হোক, তখন যেরকম বাজার সেরকম মানুষের খেতে হবে। যার এখন দাম হয় তারা কিনে না। আজকে 5 ফোড়ন করছি, কারণ এখানে আমার কুমড়ো, আলু, পটল 3-4 রকমের সবজি আছে। তা সবজির সঙ্গে যে জিরে না দিয়ে আমি 5 ফোড়ন দিয়েছি, বুঝেছো? সবজিও যখন, তা এখন এখানে আমি ফুলকপিগুলো আগে দিয়ে নিই। এই দুটো সব তেলের মধ্যে ভাজতে হবে। অল্প অল্প করে তরকারি কাটলে মনে হচ্ছে কত দিয়েছি, কুমড়ো, পটল আর দিয়েছি আলু। এইভাবে দেখে নিচ্ছ, সব কটা নিয়ে নিয়েছি। আর এখন কি হচ্ছে, শীতের দিন তো, বাজারে গেলে অল্প দামে ব্যাগ ভরে বাজার করা যায়, খেতে ভালো লাগে। যে পালং শাক দিয়ে পালং পনির, পালং দিয়ে বড়ি দিয়ে, আর পালং সুবিধে তো তেঁতুল দিলে পালংয়ের চাটনিও পাওয়া যায়, খেতে ভালো লাগে। আগে বাজারে গ্রামে টক পালং পাওয়া যেত, এখন তো টক পালংয়ের কথা আমাদের এখানে বাজারে পাওয়া যায় না, গ্রামে পাওয়া যায় শুনি। তখন বলছি, আমার টক পালংটা কীরকম? আমি গ্রামে চাষ আগেও খেয়েছো? হ্যাঁ, আমার গ্রাম শহর সবই ঘোরা, কেননা ওদেরকে বললে পর, তা আমাদের এখানে তো বুঝতেই পারছো, এখানে বাজারে পাওয়া যায়। তা বড় বাজারে গেলে হলে পাওয়া যেতে পারে, কিন্তু যাই হোক এখানে। তারপর আমি কী করবো, টক পালং খেতেও ইচ্ছা করছে। পালং শাকটাকে একদম কচি পালং সামনে দিকে তো থাকে, পালংগুলি ছোটো ছোটো কুচিয়ে নুন দিয়ে ভাপ দিয়ে আর একটু তেঁতুল দিয়ে যেরকম চাটনি বানায়, মাখো মাখো বেশ চাটনি খেয়েছি। বলছে বাহ, কি দারুণ লাগছে। পালং শাক দিয়ে কী করবো, পালংটাকেই টক পালংয়ের নাম দিয়েছে। যাই হোক, এখনও করিনি, মাত্র বাজারে পালং শাক উঠেছে। এইবার পালং শাক এনে আমাকে পালং পনির খেতে হবে, পালংয়ের দিয়ে চাটনি খেতে হবে, পালং পরোটা, সব কিছু। আর এখন ফুলকপি দিয়ে অনেক কিছু খেতে ভালো লাগে, ফুলকপি বড়া, খিচুড়ি দিয়ে, তারপরে ফুলকপি রসা কষা, যাই হোক সবই করব। বাজারে একটা সাল বেরিয়ে গেলে আরেক সালের আগমন হয়, কি করব। 24 বেরিয়ে গেছে, 25 আর 26-এ মিলে যা সবজি আছে তা আনতেও হবে, খেতেও হবে। এবার প্রথমে নুনটা দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। এবার জিরে ধরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে আর একটু মনে হচ্ছে তেল লাগবে, সব তেলগুলো টেনে নিয়েছি। আবার ছেড়েও দেবে, ও যতটা দরকার নেবে, কিন্তু এটাকে ভালো করে তেলের মধ্যে না ভাজলে টেস্ট হবে না, কেন প্রত্যেকটা কাঁচা গন্ধটা যেন না থাকে সেই দিকে খেয়াল হবে। আর এর মধ্যেও আমি একটু গরম মশলার গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিই, যাতে বললাম সব সবজি মিলে আজকে পাতলা ঝোল খেতে না একদম ভালো লাগে না, একটু শুকনো শুকনো হবে আর তেলের পরিমাণটা একটু বেশি হবে, বেশি ভালো লাগে। এদিকে আমি জল দিলাম, কিন্তু এদিকে কোনো মশলাই নেই। মাঝে মাঝে দেবে নিজের খাওয়া নিজেই বিরক্ত লাগে, টেস্ট না হলে খাওয়া খেতেও ভালো লাগে না। দেখো কি সুন্দর গায়ে গায়ে লেগে গেছে মশলাগুলো। এর মধ্যে আরেকটু দেখেই বোঝা যাচ্ছে তেল দিতে হবে, তেলটা একটু পরিমাণ মতো একটু বেশি দিতে হবে। ব্যাস হয়ে গেল, সমস্ত কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার চাপা ঢাকা দিয়ে দেবো, হতে থাকবে। আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে খুলে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। তারপর এটা যখন পারফেক্ট লাল লাল ভাজা হয়ে যাবে,
তখন এটাকে নামিয়ে দেবে। এই আমাদের যেখানে কীর্তন হলো, সেদিকে কীর্তনে মানে রাস পূর্ণিমার কীর্তন বুঝতেই পারা যাচ্ছে কোনো ভাষা বয়ে আছে নন্দেগুলিদের, এত জ্বালিয়েছে 2 দিন ধরে। তারপরে এখানে ওরা হচ্ছে বাইরের লোক, এখানে থাকে, কীর্তন হলো, হওয়ার পর তখন কীর্তনে একজন মহারাজ এসেছিল। মহারাজের কথা শুনে এত ভালো লাগলো, কথাটা শুনে ভালো লাগলো। আমরা যে বাড়িতে লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো যাই পুজো করি না কেন, কোনো দেবতা কিন্তু সেই প্রসাদ খায় না। এই প্রসাদটা আবার সকলের মতো নিদারণ হয়। তখন বলছে, আজকে আপনি ভেবেছেন ভালো হলে ঠাকুরের দোষ, ঠাকুর আমাদের রক্ষা করেছে, খারাপ হলে কাকে দোষ দেবে? কপালকে। দেখেছো আমাদের বাস্তবটা কত সুন্দর। ভালো হলে ঠাকুর করে, খারাপ হলে আমার কপালে লেখা ছিল যা হয়। ভালো কথা, সেদিনকেই তার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল। বাড়িতে সেই লোক এসেছে বেড়াতে, একটা ক্যাটারিংয়ের ছেলে খাবার নিয়ে এসেছে। ঠিক মানে খাবার নিতে নিতে কী হলো, ওই যে গরম খাবারটা ও পায়ের মধ্যে পড়ে গেল, পড়ে গিয়ে ওকে নিয়ে সেই হসপিটালে ছুটলো। তখন লোকজন সবাই বললো, ক্যাটারিং লোক খাবার নিতে এসে গরম গরম খাবার আমার ডালের না কী হলো, পায়ে পড়ে গেল। তাহলে কি ঠাকুরটাকে রক্ষা করলো? তার বাড়িতে কিন্তু উনি ব্যবসাদার উনি তখন বলে, আপনি হয়তো কোনোদিন এই যে বললাম না, লোকের মুখে লোকে যত লোকজন ডাকবে ততই সমালোচনা শুনবে। দেখো কি ওই দাঁড়িতে ভুলে গেছি কথা বলতে বলতে, হচ্ছে উনি আলুর ব্যবসা। তখন বলছে কম দামে আলু কিনবে গোডাউনে, পরে বেশি দামে বিক্রি করবে। তা লোকটা ব্যবসা করে, কোনো বছর তার ক্ষতি হয় না, এই বছরের ক্ষতি হচ্ছে, লোকটাকে যাচ্ছাতাভাবে বলছে। তাই বলছি, আমরা ভালো কাজ হলে ঠাকুরকে রাখি, আর খারাপ কাজ হলে কপালকে দোষ দিই, ভাগ্যের দোষ দিই। ভাগ্যটা তো নিজেরাই তৈরি করতে পারে। তা এখানে কোনো ব্যক্তিকে না সবাইকে সরিয়ে দিয়েছে। আজকে আমার বাড়ি ভোগের জন্য কি তার পায়ে পুড়ে গেছে, তার চিকিৎসার দায়িত্ব আমার। আপনারা এখান থেকে সমালোচনা করবেন না। আপনার একটা মানে পয়েন্ট পেলেই এটাকে নিয়ে সমালোচনা শুরু করতে হবে। তা আমরা রাত্রিবেলা শুনতে পেয়েছি হইচই, কী হলো কী হলো, আমার বাড়ির থেকে বাস রোড, বুঝতেই পারছো, আর বাস রোডের মধ্যে সমানই লোকজন, আর সামনেই বাজার, লোকজন তো ভিড় হবেই, আর বিভিন্ন লোকে বিভিন্ন চিৎকারও শোনা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাস্তব, বুঝেছ? কার জন্য করছো, যার জন্য করবে সেই তোমার বদনাম করবে। তো আমার এখানে কি ঘটনা ঘটলো তোমাদের সামনে তুলে ধরলাম। তাই যদি বলছে বাড়িতে যদি সত্যিকারের ঠাকুর পেত, তাহলে এই ভোগ প্রসাদের আয়োজন করা হতো না। এটা সাধারণ মানুষকে খাওয়াবো, আর সাধারণ মানুষই আমাদের বদনাম করবে। তা যদি ভক্তি করতে হয় মন্দিরে যাও, ওখানে অনেক গরিব দুঃখীরা, বাবা মার জন্যই সন্তানরা গরিব হয়, তারা না শেখাবে লেখাপড়া, না তাদের থাকার জায়গা আছে। ওই স্টেশনে তো ফুটপাথ নিশ্চয়ই দেখেছো, অনেক ভিখারি থাকে, যারা ওদের দিকে দেখে তাকালে কষ্ট হয়। ওরা এখন গান করে শুরু করেছে, আজকে আমাদের দৈন্যদশার জন্য আমার বাবা মার দায়ী। কথাটা ঠিকই বলেছে। আর বেশি কিছু করলাম না। বাবা মারা যদি জেনে শুনে একটা সন্তানকে কষ্ট দেয়, এই পৃথিবীতে সন্তান আনার থেকে না আনাই ভালো। অন্য অনেক হোম বাচ্চা আছে, তাদেরকে মানুষ করা, তাদের সঙ্গে সময় কাটাও। এখন দিনকালের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। এখন একটা সন্তানকে আনলে হলো না, তার ভবিষ্যতের কথাটা আগে ভাবতে হবে, তারপরে সন্তানের কথা চিন্তা করতে হবে। ঠিক আছে, বেশি কথা বলে ফেলাম, তোমরা ভালো থেকো।